সুখে থাকতে চাওয়াটা কিন্তু একটা আর্ট। কেউ সব পেয়েও সুখ পায় না, আবার কেউ সামান্যতেই সুখী হয়ে যায়। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা সারা দিনের ব্যস্ততম রুটিন শেয়ার করেছি। অনেক দিন পর, তার কারণ মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে ফেলেছি আমি নিজের কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যেগুলো তোমরা ভীষণ ভালোবাসতে বা ভালোবাসো এখনও পর্যন্ত। প্রচুর কমেন্ট আসে, পায়েল তোমার কাজ না দেখলে কিন্তু আমরাও কাজের এনার্জি হারিয়ে ফেলি আস্তে আস্তে। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই না? আজ খুব ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা তৈরি করেছি, তার কারণ আজকে সমস্ত কাজকর্মগুলো সারাদিনের তো তুলে ধরেছি, যার ফলে কি খুব ফাস্ট দেখিয়েছি, কারণ তোমরা আমার কাজ ভালোবাসো। আমি সারাদিনের কিভাবে একটা রুটিন ব্যস্ত অথচ সুন্দর করে গুছিয়ে আমি প্রেজেন্ট করি, সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। তো বুঝতেই পারছো, এখন ওই বিছানাপত্র অনেকক্ষণ আগেই আমার চেঞ্জ হয়ে গেছে, মানে চাদরটা তো তুলে ফেলেছি, ভালো চাদর পাতাও হয়ে গেছে, তারপরে চা খাওয়া হয়ে গেছে, আয়ুষ্মান সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে, ফলে অনেকটা কাজই এদিকে হয়ে গেছে। এরপরে যে বাসি কাজটা থাকে, অর্থাৎ ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, সেটা করব। যদিও এই কাজটা প্রত্যেক দিন আমার এক দিদি আসে, কাজের দিদি, তিনি এই কাজগুলো করেন। কাজগুলো বলতে শুধুমাত্র ঘর ঝাড় দেওয়ার ঘর মোছাটাই করেন, বাকি ঘরের যাবতীয় কাজ আমিই করি, সেটা বাসন মাজা থেকে রান্না থেকে সমস্ত কিছু। তো ঘর মোছাটাই আসলে এই আজকে দিদি আসবেন না, আগে থেকেই বলে দিয়েছিলেন। তো সেই জন্যই আমার আজকের আরও ডিপ ক্লিনিং। আর এই ডিপ ক্লিনিং মানে এই দিদি যেদিন আসে না, সেদিন আমার ভীষণ ভালো লাগে কাজ করতে, কারণ এখন আর ওই দিদিকে আমি ছাড়াতে পারি না, এটাই হচ্ছে কারণ। অনেক দিন হয়ে গেছে, আর কাউকে কাজ থেকে ছাড়িয়ে দিতে না আমার ভীষণ খারাপ লাগে। তাই যখন দিদি আসে না, আমি একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, খাটের তলা থেকে শুরু করে সব। তো এই খাটের ভিতরে আয়ুষ্মানের খেলার ব্যাগটা বার করেছি, ওর ভেতরে ওর কী কী আছে সেগুলো দেখছি। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, একটা টাওয়েল পাচ্ছি না, একটা আয়ুষ্মানের জার্সি পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো এটার মধ্যে থাকবে, কিন্তু দেখতে পেলাম না। জানি না কোথাও ওগুলো হারিয়ে গেছে, নাকি উড়ে গেছে, না কেউ নিয়ে নিয়েছে, বুঝতে পারি না। যাই হোক, ওইদিকে খাটের তলা থেকে সমস্ত ময়লাগুলো দেখো আমি ঝাড় দিয়ে বার করেছি। ওই যে বললাম, দিদি যখন আসে না তখনই এই কাজগুলো করি, কারণ আমি দিদিকে অনেকবার বলেছি যে তুমি অন্তত সপ্তাহে একদিন খাটের তলা তোমায় মুছতে হবে না, আমি ঢুকবো, কিন্তু সেটাও মনে করায় না, আর আমিও লেথার্জি দিয়ে ফেলি। তো সেই জন্য দিদি আজকে আসবে না দেখে আমি পুরো ডিপ ক্লিনিং করতে বসেছি। দেখো, তোমাদের ভালো লাগবে। এই যে এখানে না একটা প্যাকেটের মধ্যে করে আমি বেশ কিছু পাপোশ রেখে দিয়েছি, যখন ওই ভালো পাপোশগুলোকে ধুতে দিই তখন এই পাপোশগুলোকে আমি বের করে নিই। আবার যেগুলো এতদিন পাতা ছিল সেগুলো যখন ভালো করে শুকিয়ে যাবে, তখন আবার এইগুলোকে কেচে ধুয়ে এরকমভাবে প্যাকেটের মধ্যে তুলে ভেতর দিকে রেখে দেবো। এইভাবেই আমি সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করি, এতে পরিচ্ছন্নও থাকে। আর পাপোশ বলে বেশি দিন নাকি রাখতে নেই, সপ্তাহে সপ্তাহে কাচতে হয়, কিন্তু আমি আর অত পারি না, সপ্তাহে সপ্তাহে হয় না, মাসে 1.5 মাসে এরকমভাবেই আমি মাসে অন্তত পাল্টাই। তো এরপরে এই হয়ে গেল, খাটের তলা থেকে সমস্ত নোংরা জঞ্জাল বার করে ফেলেছি, ঝাড় দিয়ে ভালো করে মুছেও ফেলবো, যখন মুছবো তখন খাটের তলাটাও ভালো করে মুছবো। তো এদিকে হয়ে গেছে, এরপরে আমার দুয়ারের সামনেটা ভালো করে ঝাড় দেবো। এটা হচ্ছে প্রত্যেক দিনের সকালবেলা, একদম আর্লি মর্নিং যখন থাকে তখনও কিন্তু আমি এই কাজটা অবশ্যই করে থাকি। কারণ এই দরজা থেকেই তো আমাদের ঘরে ঠাকুরের প্রবেশ হয়, তাই না? তো সেই জন্য নিজেদের দুয়ারটা পরিষ্কার করা খুব দরকার। আর আমার এই ঘরের সামনেই জুতো টুতো থাকে, আয়ুষ্মানের জুতো, তারপরে খেলে আসে, তারপর সবাই তো এইখান থেকেই যাতায়াত করে, তাই না? নিচ থেকে সে জুতো পরেই আসুক বা খালি পায়ে আসুক, নিচের নোংরাটা কিন্তু সেই পায়েই থাকে, আর আমার ঘরের সামনে দিয়েই সবাইকে যেতে হয়, এই জন্য এই জায়গাটা বেশি নোংরা হয়। এখানে দেখো মাটি টাটি সব পড়েছিল, সেগুলোকে ভালো করে কাচিয়ে পরিষ্কার করলাম। এরপরে আমি সিঁড়িটাও একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি যতটা সম্ভব। তারপরে চলে এসেছি, আগে ডাস্টিংটা করে নেব। ঘরটা ঝাড় দেওয়ার আগেই ডাস্টিং করলে ভালো হতো, তবে এই শোকেসের ওপরটা দেখো সুন্দর গোছানো, কারণ আমি প্রায় দিনই এটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখি, একটু সাজিয়ে গুছিয়ে রাখি। প্রত্যেক দিনই ধুলো পড়ে, কিন্তু প্রত্যেক দিন আমি ঝাড়া মোছা করতে পারি না, ওই 2-3 দিনে একবার তো করি। তারপর টিভির জায়গাটা, আমি টিভি ইউনিট সমস্ত কিছু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি। আমার যে মাইক্রোওভেনটা আছে এই জায়গাটা, এটা তো ব্ল্যাক ওপরটা দেখছো, ওই জন্য ভীষণ ধুলোটা না বোঝা যায়।
তো ওই জন্য এইটাকেও ভালো করে ক্লিন, এমনি নর্মাল একটা শুকনো সুতির কাপড় দিয়ে একটু ঝেড়ে মুছে নিলাম। ব্যাস এই দিকে হয়ে গেল। ফ্রিজটাও একটু যেই জায়গাগুলো মনে হচ্ছে সাদা দাগ আছে সেগুলোকেও একটু পরিষ্কার করে নিয়ে এরপরে চলে এসেছি আমার ওই ঘর মোছার জন্য এখন আর কেন লোক প্রয়োজন হয় না সেটাই বলি। এই যে মপটা যবে থেকে এটা আমি বরাবরই ব্যবহার করি, যদিও এইটা থাকলে না সত্যি বলতে ঘর মোছার জন্য কাউকে প্রয়োজন হয় না, কিন্তু ওই যে বললাম এখন আর ছাড়াতে পারছি না। তারপরে ধরো আমার ইচ্ছেও তো হয় না, এক একদিন কারোর ইচ্ছে হলো না, কিন্তু বাসি ঘর তো আর না মুছে তুমি থাকতে পারবে না, ওই জন্যই আমি দিদিকে ছাড়াই না, যে আমার ইচ্ছে না হলেও আমি মানে অন্তত ঘরটা আমার প্রত্যেক দিনেরটা মোছা হয়ে যাচ্ছে। সেরকম যখন মনে হয় যে না একটু আমার নিজের পরিষ্কার করার দরকার, তখন আমি বিকেলের দিকে একবার বুলিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। তো হয়ে গেছে। আর ওই যে চেয়ারের ওপর দেখো ওই পাপোশগুলো কিন্তু পরিষ্কার পাপোশ, ওগুলোকে পাতবো, ঘরটা মোছা হয়ে গেলে শুকনো হয়ে গেলে তারপরে ওটা পাতবো। আমি সবসময় ঘর মোছার জন্য নিমাইলের যে ফিনাইলটা আছে ওটাই ব্যবহার করি। আর এদিকে দেখো এই বারান্দা ঠাকুরের জায়গা সমস্ত কিন্তু আমি মুছে এসেছি, ওগুলো আর তোমাদের শেয়ার করলাম না। এদিকে এখন চলে এসেছি খাটের তলাটা ভালো করে একদম ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি। তো মানে যখন ঝাড় দিয়েছি একদম তলার থেকে যত ময়লা ছিল সব ঝেঁটিয়ে বার করে নিয়েছিলাম, ফলে এই মপ দিয়ে পরিষ্কার করতে আমার একটু অসুবিধা হচ্ছে না। আর এটা তো বক্স খাট না, ফলে আমার খাটের তলাটা পরিষ্কার করতে সুবিধা হয়। আমি সবসময় চেষ্টা করি খাটের তলা যেন জঞ্জাল মুক্ত থাকে, পরিচ্ছন্ন থাকে। হয়ে গেছে আমার ঘরদোর মোছা, বাইরের বারান্দা মোছা, সিঁড়ি মোছা সব করে এখন এই যে পাপোশগুলো কোনটা কোন দিকের পাপোশ সেটা আমি খুব ভালো করে জানি। বিশেষ করে এই বাথরুমের পাপোশটা কোনটা আমি জানি, সেই জন্য বাথরুমের পাপোশটা আলাদা করে গুছিয়ে দিলাম। আর ওদিকে বারান্দা একটা দিলাম, কিচেনে একটা দিলাম, আর ঘরের বাইরে আর একটা দেবো। এই যে দেখো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। নিজে হাতে করলে কী যে ভালো লাগে, একটা আলাদাই স্যাটিসফ্যাকশান লাগে, অন্তত আমার তো হয়। তো ঝকঝক করছে। আর আমি এই যে কাজে এই যে দিদি এসে ঘর মুছে দিয়ে যায়, এটা রিসেন্ট মানে ধরো এই বছর দুয়েক হলো দিদি ঘর মুছে দেয়, তার আগে পর্যন্ত আমি নিজে একাই করতাম সবটা, তাই আমার খুব একটা অসুবিধা হয় না। হয়ে গেছে। এখন এই যে কালকের যে গ্রসারি জিনিসগুলো এনেছিলাম ওগুলো কিছু কিছু এখনও ব্যাগের মধ্যে থেকে গেছে, সেইটাকে নিচেই রাখলাম, পরে তুলে দেবো জায়গা মতন। আর এই যে আমার এখন স্নান হয়ে গেছে। কাঁচা ধোয়া সেরকম কিছু নেই, না সরি ছিল, অনেক অনেক কাঁচা ধোয়া ছিল যেগুলো মেশিনে দিয়ে আসা হয়েছে। মেশিনে দিয়েছি এই কারণেই আজকে না বেশ মেঘলা ছিল, আমি চাইছিলাম যেন তাড়াতাড়ি সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর ওই আমি ঘুম থেকে ওঠার পর রাতের যে নাইটিটা পরে থাকি সেটা ছেড়ে এই সবুজ নাইটিটা এখন পরি। আর একটা লাল নাইটি আছে, ওটা একটু বেশি পুরনো হয়ে গেছে বলে পরি না, এই সবুজ নাইটিটা পরি। তারপরে স্নান করবার সময় এটাকেই কখনো সাবান দিয়ে ধুই, কখনো জল কাচা করেও ধুয়ে দিই, কারণ ওইটুকু টাইমই তো পরি, মানে এই সকাল থেকে স্নান করার আগের মুহূর্ত অবধি, ধরো 2-3 ঘন্টা খুব বেশি হলে পরি। তো এদিকে আমি স্নান সেরে চলে এসেছি। আজকে ছিল প্রথমত সোমবার, তারপরে ছিল পূর্ণিমা, আর ছিল প্রভুর অর্থাৎ জয় জগন্নাথের আজকের স্নান যাত্রা ছিল। কিন্তু আমরা কিন্তু সত্যি বলতে নিরামিষ খাইনি, কিন্তু আমি ভালো করে মনটা মানে ভরে পুজো করেছি। আজকের খুব সুন্দর পুজো করেছি, একদম নিয়ম নিষ্ঠা মেনে যতটা পেরেছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা করতে পারিনি, কারণ সব করতে গেলে ওই ক্যামেরা আমাকেই তো স্ট্যান্ডে দাঁড় করিয়ে করিয়ে করতে হয়, কেউ তো একটু ধরে হেল্প করে দেয় না, ফলে কি আমার মনটা ডাইভার্ট হয়। ওই জন্য আমি যতটুকু ধরো মনে হলো যে এইটুকু আমি শেয়ার করি ততটুকু করলাম। যেমন মহাদেবের স্নানটা আমি দেখাতে পারলাম না, আমি ঘি মধু আর সচন্দনে মহাদেবকে স্নান করাই, তারপরে সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে ঠাকুরের সমস্ত আসনে যা যা করণীয় সেগুলো করি, সেগুলো আর দেখালাম না। আর এদিকে মহাদেবের জন্য মালা, আকন্দের মালা নিয়ে এসেছিলো। আসলে আমারও আশিসকে বলা হয়নি যে আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, ও জানে সোমবার মহাদেবকেই তো মালা দেয়, তাই ও মহাদেবের মালা আর ফুল নিয়ে চলে এসেছিলো। তা বেশ অনেকটা ফুল ছিল দেখে আমি একটা মালা গাঁথতে বসেছি। ঠাকুরের জন্য আমি আলাদা একটা সুতো আর একটা সূচ রেখে দিই সবসময়, তাও যখন ব্যবহার করি আমি গঙ্গা জল ছিটিয়ে নিই। তারপরে ওই 2টো করে টগর ফুল আর একটা করে হলুদ গাঁদা, একটা করে কমলা গাঁদা দিয়ে আমি গাঁদা বা গাঁদা ফুল যেটাই বলো, হ্যাঁ আমি এই জন্যই দুটো কথাই বলি, কেউ আবার বলবে এই গাঁদা বলে না গাঁদা বলে, তাই আমি বলে দিলাম, দুটোই বলা যায়। তো এখানে এইভাবে আমি সুতো দিয়ে মালা গেঁথে নিলাম জগন্নাথ দেবের জন্য। তো এই হচ্ছে আমাদের তো এই একটা বছর কিছুই করার নেই, তবু ওই যে স্নান যাত্রা হিসেবে যা যা করার আমি ঘরেই ঠাকুরকে পুজো করি, জানো তো, মানে আমি নিজের মতন করে করি, কিভাবে করলে ভালো লাগবে আমি নিজের মতন করে বুঝে বুঝে করি, কোনো কিছু দেখে নিয়ে করি না, যেটা মন চায় সেটাই করি। তো আজকে এই যে এই ধূপটা জ্বালিয়েছে, আর ধূপের মধ্যে যে মাটির প্রদীপটা দিয়েছিল তার ওপরেই আজকের বসালাম, একটু অন্যরকম করে ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়েছি। আর ফুলগুলো এত ভালো দিয়েছিল, খালি একটা জিনিসে আমার এই ঠাকুরের থালাগুলো একটু কালো হয়ে গেছে,
তাও আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি তোমার গুণে গ্রহণ করো, এইটুকুই আমার পক্ষে সম্ভব। আমি প্রত্যেক দিন ঠাকুরের বাসন যেরকম আমাদের যেরকম লিকুইড ডিশওয়াশার দিয়ে মাজি, সেরকম ঠাকুরেরও আলাদা করে ডিশওয়াশার কেনা আছে, স্কচ ব্রাইট কেনা আছে, সেই দিয়েই মাজি। আমি পিতাম্বরীটা এখন কম ইউজ করি, কারণ আমার নোকটা ভীষণ প্রবলেম করে, ভেঙে যায় পিতাম্বরী দিয়ে বেশি ইউজ করলে, তো সেই জন্য আমি ওই ডিশওয়াশার দিয়েই মাজি। আর যেহেতু আমাদের মাটির তলার জল আয়রন সমৃদ্ধ জল, কালো হয়ে যায় ভীষণ। তো পুজো করতে করতে আজকে দুপুর 12টা বেজে গেছিলো, তারপরে আমি জলখাবার খেয়েছি। সকালে যদিও চা পাউরুটি খেয়েছিলাম, আর কিন্তু জলখাবার চা বিস্কিট খেয়েছিলাম। তারপরে এখন আমি ব্রেড আবার সেঁকতে দিলাম, এটাকেই বাটার দিয়ে আর কলা দিয়ে খাবো। এরপরে সরাসরি যেভাবেই হোক আমি রাতের মধ্যে ব্লগ এডিটিং শেষ করব। প্রত্যেক দিন আমি পুরো সারাদিনের কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে ওই সকালে যেটুকু কাজকর্ম ভাবলাম শেয়ার করি, তারপরে আর কিছুই করতে পারিনি, কারণ আমার এডিটিং পুরো বাকি ছিল। ফোনে ছিল না চার্জ, ফোনটাকে চার্জে বসে আগে রান্না কমপ্লিট করলাম, ডিমের কষা করেছি। রান্না বান্না তো আমার সমস্যা হয়ে যায়, যে একটু ভালো করে পদগুলো রান্না করবো, কিছুতেই করে উঠতে পারি না। ওই জন্য আজকে আমি কি করব, মানে শেয়ার করে এডিট করে পোস্ট করে রাখবো, তাহলে আমি পরের দিন সকাল থেকে ঠিকঠাকভাবে ব্লগটা শেয়ার করতে পারবো। এখন হয়ে গেছে সন্ধ্যা 6টা বাজতে যায়, সন্ধ্যাবাতি দেবো, একটু পরে দেবো, আগে চা খেয়ে নিই। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, সেই দুপুর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সে একদম কালো হয়ে গেছিলো। আমি জানি না আমি তখন ব্লগে দেখিয়েছিলাম কি না। এখন 6টা মতন বাজে, এখন আর বৃষ্টি হচ্ছে না, তবে খুব ভালো ওয়েদার হয়ে গেছে, খুব ভালো। আর আমার গাছগুলোতে তো আমি রোজই জল দিই। এই যে জবা গাছটা, এটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি একটা ডাল। পাতাগুলো যথারীতি সবই শুকিয়ে যাবে, এখন ডালটা থেকে নতুন পাতা এবং ফুল গজাবে কিনা আমি জানি না। ওই যেদিন মায়ের কাছে বৃহস্পতিবার গেছিলাম, সেদিন একটা কুড়ি ছিল, বেশ বড় কুড়িটা ছিল, মোটামুটি এর থেকে একটু বড় ছিল কুড়িটা, আজকে জবা ফুল দিয়েছে। সুতরাং আমি ভাবছি হয়তো বেঁচে গেলেও বাঁচতে পারে। আর এই দেখো, এই গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে একদম। আমি রোজ জল দিই কিন্তু ছিঁড়ি না, ওই জন্য এগুলো একটু একটু হলুদ হয়ে গেছে। আর এই গাছটা তো পুরো একদম হয়ে গেছিলো, তারপরে আবার খুব তাড়াতাড়ি পাতা হয়ে গেছে। ভগবানের কৃপায় ভালো থাক বাবা গাছগুলো। আমার খুব খারাপ লাগে যখন গাছ শুকিয়ে যায়। কারি পাতা গাছ, এগুলো আমার হাতে তৈরি। আর ওইদিকে একটা লঙ্কা গাছ আছে। সন্ধ্যাবাতি দেবো একটু পরে। তবে ক্লাস কি শুরু হয়ে গেছে? চা খাবি না? বানাবো। আজকে আয়ুষ্মানের ইংলিশ থাকে, তো যেহেতু বৃষ্টি, আর আমাদের গিয়ে বলেছিলাম না ওখানে বসে থাকি আমরা, আর যেহেতু বৃষ্টি আমরা গিয়ে বসে থাকি, তো ওখানে বসার জায়গা আজকে পাবো না, বৃষ্টি কোথায় বসবো। তো সেই জন্য আজকের ম্যামকে বলা হয়েছে সব বাচ্চারা, ওরা মানে সব বন্ধুরা মিলে ওরা অনলাইন ক্লাস করবে, তাহলে আমাদের বেরোতেও হলো না এই বৃষ্টির মধ্যে। আর দেখো কি করেছে রান্নাঘরটা, বাবা আমি আর এদের নিয়ে পারি না, কি অবস্থা রান্নাঘরটা জানো। আজকে আমাকে যে করেই হোক করতেই হবে, অনেক হয়ে গেছে। এবার নিজের কাজকর্মগুলো ঠিক করে না করলে না হবে না, একদম নিজের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে হবে। আগে চা খেয়ে নিই, বুঝলে? তোমরা বলে আমি একটু চা করার জায়গাটা দেখাবো, পায়েল চা জায়গাটা মিস করবে না। আজকে সকালে যে ব্রেড আনা হয়েছিল, পেঁয়াজের ব্রেডটা তো খাওয়া হয়ে গেছে, গার্লিক ব্রেডটা আয়ুষ্মান শেখে খেয়ে নিয়েছে। আজকে আর আমরা গার্লিক ব্রেডটা খাবো না, আমরা কালকে খাবো। আমি আর আসি সকালবেলা চায়ের সাথে, এত টেস্টি না। দুটো ব্রেড নিয়ে ভাবছিলাম খাওয়া হবে, একটা তো আজকেই শেষ হয়ে গেছে, আর একটা রয়েছে কালকে খাওয়া হবে। আয়ুষ্মানের টিফিন আমি সব রাতে রেডি করে রাখবো, কালকে কি দেবো না দেবো রেডি করে দেবো। আগে বাপু চা খাই, তারপরে সন্ধ্যা দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। আমি না একটুখানি লুকটা ভাবছি আমার কিচেনে চেঞ্জ করব, খুব রিস্ক নিয়েই চেঞ্জ করব। খরচা তো আছে, খরচা আছে মানে নিজের সাধ্যের মধ্যে খরচা করব, কিছু জিনিসপত্র এনে টেনে, কারণ আশিস এখানে কোনো হাত টাতা দিতে দেবে না। নতুন হলে নতুন রান্নাঘর করে দিলাম, আর ঢং যাচ্ছে না, মানে কি বলতো, আমার একটু লুকটা চেঞ্জ হলে খুব ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। ও এই যে ওয়ালপেপার লাগিয়ে আমি যে চেঞ্জ করি, এটা করে আশিস পছন্দ করে না।
বুঝতে পারলো, এবার এত দামি টাইলস লাগানো, কিন্তু ও বোঝে না যে একই জায়গায় রান্না করতে করতে আমাদেরও একটা বিরক্তি আসে। আর তোমরা বলবে তোমার এত সুন্দর উপরে রান্নাঘর, সেখানে যাও, ওটা পসিবল নয়। এখন যাবো না, পসিবল না আর কিছু না, ওটা আমারই রান্নাঘর। এখন যাবো না আমি তিনতলায়, একদমই যাবো না, কারণ বাড়িটা পুরো এমনিতেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমার ভালোই লাগে না। একটা বছর হয়ে যাক, মানে সবে তো শ্বশুরমশাই মারা গেছে, এখন আমি ওপরে ওই একা একা যেতে ভালো লাগে না। এখানে এলো শাশুড়ি মা, তো দেখো এই ঢোকার হয়তো দোকান থেকে ফেরার পথে একটু উঁকি মারলো, এগুলো তো আর যাবেই না শাশুড়ি মা তিনতলায়। এসে হয় যাবে মাঝে মধ্যে, সবসময় তো তিনতলায় ওঠা ওনার পক্ষে সম্ভব না, ওই জন্য আমি তিনতলায় যাবো না, এখন যাবো না। চলো, ও ক্লাস করছে, ক্লাস করে বলেছে টুলটা নিয়ে বসবে না। ওই দেখি এটা দেবো, হ্যাঁ শুনতে পাবি, এখন ভালো ঠিক হয়ে গেছে। এইটা বড়টা, হেডফোনটা নিবি, হেডফোন, ওই হেডফোনটা যেটা কানের এরকম, ওটাই দিচ্ছি। like that. তো আজকে ভালোই হলো, এত বৃষ্টিতে যেতে হয়নি। অনলাইন ক্লাসের জায়গাটা মানে অপশানটা ছিল বলে আমাদের একটু সুবিধা হলো, না হলে যাই করেই হোক যেতেই হতো। আর এইদিকে এই যে পড়তে পড়তে একবার পেন হারিয়ে ফেলে, পেন্সিল বক্স হারিয়ে ফেলে, তো সেই জন্য আমিও পাশেই বসে থাকি যে দেখি কি পড়া পড়ছে, আদৌ পড়াগুলো পারে কি না। তো যখন যেটা হয় ওই কানে হেডফোন লাগিয়েছে, তো আমি ওই জন্য আরও সজাগ থাকি যে ও ঠিকঠাক করে পড়াগুলো পারছে কি না বোঝার জন্য। আর ওদের ম্যাম এত সুন্দর করে গ্রামার করায়, ওদেরকে পুরো প্রথমে ফটো তুলে পাঠিয়ে দিয়েছে, ওরা ভালো করে আগে টুকে নিয়েছে, তারপর করতে বলেছে, আর তারপরে এক এক করে প্রত্যেকটা বাচ্চার কে জিজ্ঞেস করে করে মিলিয়ে নিচ্ছে। তো ওটাই আমি এখানে বসে বসে সেগুলো অবজার্ভ করছিলাম। এদিকে আয়ুষ্মান হঠাৎ করে বুঝেছে যে আমি ক্যামেরা ধরে রেখেছি। তো এখানে আমি ওই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এই সময় আমার পুজো হয়ে গেছে। সকালেও যেমন আমি ঠাকুরের বই পড়ি, তেমনই সন্ধেবেলা যেদিন যে ঠাকুরের বইটা পড়ার থাকে, বিশেষ করে সোমবার ধরো মহাদেবের থাকে, তো সেটা সন্ধেবেলা পড়ি। আর সকালের দিকে আমার বেশ কিছু বই পড়ার থাকে, সেগুলো ঠাকুরের সামনে পড়ি, গান শোনাই, অনেকটা সময় লেগে যায়। সন্ধ্যা দিতেও মোটামুটি একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে আমি দেওয়ার চেষ্টা করি। আজকে একটা অন্যরকম দিন ছিল, অন্যরকম পবিত্র দিন, কেন জানি না ভেতর থেকে সেই দিন এটা আমার ফিল হচ্ছিল। তো একটা প্রদীপ জ্বালালাম তুলসী মঞ্চে, আর তার সাথে তুলসী মঞ্চের একটুখানি আরতিও করে নিলাম ভালো করে। একটু অন্যরকম একটা মনের শান্তি অনুভব হচ্ছিল আজকে। আমি জানি না কেন তোমরা আজকে ফিল করেছো কি না সেটা, বা কারোর এমনও হতে পারে যে তাদের আজকের সারাদিনটা খুব অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, আবার কারোর খুব শান্ত মতন গেছে। তো এদিকে আমার হয়ে গেছে পূজা আর্চা করা, চলে যাবো এরপরে কিচেনে গিয়ে। দেখো কত বাসন, হ্যাঁ দুপুরে আমি কিন্তু এক প্রস্থ রান্না করতে করতে মেজে নিই, কোনো কড়া বা কোনো এক্সট্রা যেগুলো থাকে সেগুলো আমি সব মাজতে থাকি। আর এগুলো হচ্ছে সব খেয়ে দিয়ে ওঠার পর, মানে ওই ভাতের ডেচকিটার মধ্যে অল্প ভাত ছিল, সেটাকে একটা ছোট টিফিন বক্সে করে আলাদা করে রেখে দিলাম। এরকম টুকিটাকি কাজগুলো আমি আজকের করিনি, মানে দুপুরের পরে আমি কিছু করি না, একদম রেস্ট নিই। তারপরে বিকেলবেলা উঠে যখন একদম শরীরটা ফ্রেশ হয়ে যায়, তখন আবার এই কাজগুলোকে শুরু করি। আগে যখন মানে অনেকটা আয়ুষ্মান ছোট, তখন আমি দুপুরবেলাই সেরে নিতাম, আয়ুষ্মানকে নিয়ে ওর বাবা হয়তো ঘুমোলো, তখন আমি এই কাজগুলো সেরে নিতাম। এখন আয়ুষ্মান বড় হয়ে গেছে, আমি আমার ইচ্ছে মতন যখন ইচ্ছা করতে পারি, তো আমি রেস্ট নিয়ে আগে নিজের শরীরের রেস্টের দরকার, তো সেই জন্য আগে রেস্ট নিয়ে তারপরে করি। ওই জন্য এই দুপুরে যে বললাম রান্না করতে করতে বেশ কিছু বাসন আমার মাজা হয়ে যায়, সেগুলোকে জায়গা মতন আগে তুলে দিলাম। দিয়ে এই গামলাটা না একটু চেঞ্জ করতে হবে, ওই ঝুড়ি মতন যে ছোটো ওরকম আমি একটা কিনবো, তাহলে এই নিচের দিকে যে জলগুলো থাকে সেগুলো আর এরকমভাবে থিতিয়ে থাকবে না। তো আমি একটা একটা করে বাসন, এরকম একটা না বেশ অনেক কটা বাসন একসঙ্গে মাজা হয়ে যায়, তারপরে সব একসাথে আবার ধুতে থাকি। এইভাবে আমি গামলার মধ্যে উবুর করতে থাকি। খালি যে কাচের প্লেটগুলো থাকে সেগুলো আর আমি কিন্তু এই গামলায় দিই না, সেগুলোকে আমি একদম মানে বাসনের র্যাকেই তুলে দিই।
তো এইভাবেই একা হাতে সমস্ত কাজ আমি সুন্দর করে ম্যানেজ করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। যেদিন ভাবি একটু বসে নিই, একটু গল্প করে নিই বা একটুখানি আমি ফোনটা দেখে নিই, সেই দিনই কাজের গণ্ডগোল হয়, বিশেষ করে সকালের দিকে। ওই জন্য সকালে যেদিন আমার খুব অনেক কাজ থাকে সেদিন আমি কিছুতেই ফোন নিয়ে বসি না। আর এডিটিংটা করা না থাকলে ওটা একটা মানে হেডেক বলতে পারো, যে আজকেও ভিডিও দিতে পারবো না। এই করে করে আমার প্রচুর গ্যাপ পড়ে যায়। যতই হোক, ছেলে যখন বড় হয়, তারপরে হাজব্যান্ডের যখন বাইরে বিজনেসের প্রেশার থাকে, তখন নিজেদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, কিছু করার নেই। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ কাটা ছিল, আমি দেখিনি, নাহলে আগেই আমি তুলে দিতাম দুপুরবেলা। তো ওটাকেও একটা ছোট টিফিন বক্সে করে নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। আর জানো তো, আজকের আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে আমের আচার। বলতে আমের আচার নয়, এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা অনেকটা খাওয়া হয়ে গেল আজকের করার পরেই। তো এখন ভাবলাম এটাকে একটুখানি ওই একটা টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা মোটামুটি সপ্তাহ দুয়েক মতন চলে যাবে আমাদের। কারণ এই আমটাকে ভালো করে গ্রেট করে বানানো হয়, বেশ চিনি দিয়ে একটু টকটক করে, তো খেতে ভীষণ ভালো লাগে, মানে টক মিষ্টি আর কি। আমি কোনো ঝাল দিই না, ভাজা মশলা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিই, এই 2 সপ্তাহ 3 সপ্তাহ মতন চলে যায়। আর এটা যেহেতু জল দিতে হয়, ওই জন্য কিন্তু বাইরে রাখা যাবে না, এটাকে ফ্রিজেই রাখতে হয়। এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি। তো ওদিকে হয়ে গেছে যাবতীয় কাজ, প্রচুর। তো দেখলেই বাসন ধুলাম, তারপরে আবার ওই বাসনও বেরিয়েছে, আবার একটা টিফিন বক্স বেরোলো, কড়াইটা বেরোলো, সেগুলো আবার পরে মাঝে। আগে আমি এই কুকটপ আর কাউন্টার টপটাকে ভালো করে পরিষ্কার করব। কারণ দুপুরবেলা ডিমের কষা করেছিলাম, আর গতকাল মাছের তেলের বড়া করেছিলাম, যারা ব্লগ দেখেছো তারা জানো, ওখান থেকে কিছুটা ছিল মাছের তেল, তো সেইটাকেও ভাজা হয়েছিল। আর যেদিন মাছের তেল হয় মানে তোমাকে রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করতেই হবে। তো সেই জন্য আগে আমি কাউন্টার টপটাকে ক্লিন করলাম। আর রাত্রিবেলা আমার খুব বেশি কিছু রান্না নেই, শুধু রুটি করতে হবে, তরকারি করাই আছে। তো দেখো, এই যে ওয়াইপটা নিয়ে আমি তোমাদের বলেছি, এটার আমি লিঙ্কটা যদি পাই ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দিচ্ছি। তারপরেও বলবো, বাইরে যে কোনো দোকানে, গালার হোক বা জেপ্টোতেও পেয়ে যাবে, জেপ্টোতে অনেকটা অফারে পাবে, ব্লিঙ্কিট, জেপ্টো এগুলোতে পেয়ে যাবে। এটাকে বলবে যে মাইক্রোফাইবার ক্লথ নয়, সরি, মাইক্রোফাইবার ওয়াইপ, ঠিক আছে, ওয়াইপার। তো আমি লিঙ্কটা পারলে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে তোমরা বাইরে থেকেও কিনতে পারো। ভীষণ ভালো, ভীষণই ভালো, মানে একবার গুলিয়ে নিলেই তোমার পরিষ্কার হয়ে যাবে, প্লাস কোনো রকম তেলচিটে ব্যাপারও থাকে না। 6 মাস 7 মাস তো ইজিলি চলে যাবে। হয়তো কেনার সময় অনেকে ভাবে এত দাম, কিন্তু যখন ব্যবহার করবে তখন বুঝবে যে এই দামটা আসলেই কতটা যথার্থ। তো এই আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেটা একটু স্প্রে করে দিলাম, এতে সুন্দর একটা গন্ধও হবে, পিঁপড়ে পোকামাকড় আসলে এগুলো দূরে থাকবে। হয়ে গেল। এরপরে চলে এসেছি আমি ঘরে। ওই যে প্রচুর জামা কাপড় আজকে বললাম না ছিল, মেশিনে দেওয়া হয়েছিল, সেগুলো তাড়াতাড়ি শুকিয়েও গেছে। কারণ দুপুরের পরে যে হারে মেঘ হয়েছিল, সেই মেঘ, মানে আমি জানতাম যে যদি কোনো কারণে বৃষ্টি হতে থাকে তাহলে আর জামা কাপড় কাচা হবে না। ওই জন্য সকাল সকাল মেশিন চালিয়ে দেওয়ার ফলে কি একদম সব জামা কাপড় শুকিয়ে গেছে। ভালো লাগে, ভালো তো আমারও অনেক কিছু লাগে। আমি তো বিরক্ত করছি। ভালো তো আমারও কিছু লাগে, ভালোটা তুমি লাগাও। হ্যাঁ, না এরকম। এটা বলছি তো মা। ওকে কাজের তো কাজ করতে দেখলে খুব ভালো লাগে। ও যদি বসে থাকে সহ্য হয় না। এটা তুমি করেছিলে না? This is my factory. তো এই আশিস এখন ফিরলো। আমার তো বললামই বেশি কিছু রান্নার তরকারি করাই আছে, খালি রুটি করব কটা আটাটা মেখে। তার ফাঁকে ফাঁকে এইগুলো, এই যে ক্যাসারলগুলো এখন আর দরকার নেই, কারণ আমার একটা বড়ো ক্যাসারল আছে, সেটা আমি ওপর দিয়ে নামিয়ে এনেছি। ওই জন্য ছোটো ক্যাসারলগুলোকে তুলে দিলাম, ওগুলো অন্য কোনো পারপাসে ব্যবহার করব।
তো দেখো বিছানার উপর কত জামা কাপড় ছিল। আমার তো কোনো সোফা নেই বা অন্য কিছু নেই যে যার ওপর আমি রাখতে পারবো, তো বিছানার ওপরেই থাকে। আবার সেগুলোকে সুন্দর করে গুছিয়ে জায়গা মতন তুলে দিই। এইভাবেই নিজের ছোট্ট দুটো ঘরকে আমি সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে রাখি। এর মধ্যেই আমার শান্তি লাগে। আমার খুব ঝাঁ চকচকেভাবে আমি সাজিয়েও রাখতে পারি না, প্রয়োজনীয় জিনিস যেন হাতের কাছে পাই এবং খুব অল্প জায়গার মধ্যেই যেন সব কিছু থাকে, এই চেষ্টাই করি। বড় বাড়িতে লোক সংখ্যা কম, সেখানের থেকে আমার মনে হয় ছোটো ঘরে প্রচুর লোকজনই আনন্দে থাকার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, যেটা আমি ছোটোবেলা পেতাম। তখন জায়গা কম ছিল আর অনেক লোকজন আসতো, আনন্দ ছিল আলাদা। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।